আজকাল মিথিলা নিজের মধ্যে বেশ পরিবর্তন খেয়াল করলো। আগের মতো চোখের পানি ফেলে না সে। শাশুড়ির কটু কথাও হেসে উড়িয়ে দেয়, কেননা সে যতই কষ্ট পাবে তার শাশুড়ি ততই জ্বালাবে। এতদিনে বুঝতে পেরেছে সে। নরম তুলতুলে মেয়েদের সবাই পিষে দিতে চায়। বিয়ের এত বছর পর মিথিলা বুঝতে পারল, মিথিলাদের মতো মেয়েদের জীবন এত সহজভাবে চলতে থাকবে সেটা ভাবা বোকামি। শাহানা বেগমের আনা মেয়েটা ওনার মতোই সারাদিন মিথিলার সাথে থেকে তার দোষগুলো খুঁজে বের করবে। শাহানা বেগম বাড়িতে ফিরলে গড় গড় করে সব বলবে। শাহানা বেগম কি আর তখন বসে থাকবে? মিথিলার দু চারটে কথা শুনিয়েই শান্তি মেলে। বিকেলবেলায় মিথিলা এহসানের সাথে খেলছিল, তখন ইমন বাসায় আসলো। এই সময় ইমনকে দেখে বেশ প্রতিক্রিয়া দেখালো না সে। আগের মতোই খেলতে লাগলো। ইমন একটি চিপসের প্যাকেট ও একটি ডাল ভাজার প্যাকেট বিছানার উপর রাখলো, কিন্তু কিছু বলল না। ও বাবা বলে ছেলেকে কোলে নিয়ে কিছুক্ষণ আদর করে আবার চলেও গেল। মিথিলা ভেবেছিল ইমন কিছু বলবে, ভালো মন্দ বিচার করার বয়স তো তার হয়েছে। আর কত ধৈর্য ধরবে মিথিলা ভেবে লম্বা শ্বাস ফেলল। মিথিলার প্রতিবেশী দেবরের বিয়ে হয়েছে বছর 6 মাস আগে। মেয়েটার নাম সেলিনা। ব্যবহার তার খুবই মিষ্টি। দেখা হলে ভাবে ভাবে বলে মুখ ভরে ডাকে। মেয়েটার সাথে কথা বলে মিথিলারও ভালো লাগে। শাহানা বেগম আর চোখে দেখে শুধু কিছু বলে না। সময় হলে সে কিছু বলবে, সেটাও জানা মিথিলার। ইমন চলে যাওয়ার পর সেলিনা আসলো। মিথিলা দাঁড়িয়ে সেলিনাকে বসে নিজেও বসে পড়ল। শুরু হলো সাংসারিক আলাপ। বিবাহিত নারীরা 3-4 জন একত্রিত হলেই খেজুরে আলাপ শুরু করে দেয়, যার মধ্যে অধিকাংশ সংসার অথবা স্বামী শাশুড়ি জাতীয় হয়। গল্প করার এক ফাঁকে সেলিনা ইতস্তত ভাবে বলল, ভাবি আপনাকে একটা প্রশ্ন করি। মিথিলা সরল মুখে বলল, হ্যাঁ বলো। বিয়ের পর কারণ ব্যতীতই কি প্রতিদিন গোসল করতে হয়? মিথিলা থমকে গেল। একটা সময় সেও এমন পরিস্থিতির শিকার হয়েছিল। বিয়ের 1 মাস না যেতেই শাহানা বেগম সরাসরি বলেছিল, পড়ালেখা জানা মাইয়া হইয়াও এটা জানো না, সকাল সকাল গোসল করতে হয়? তোমার তো ভেজা কাপড় একদিনও নাড়তে দেখি না। মিথিলা লজ্জায় নিচু স্বরে বলেছিল, আমি রাতে গোসল করে ফেলি আম্মা। শাহানা বেগম বিশ্বাস করেনি, উল্টো বলেছিল, পাক না নাপাক কি বোঝো না নাকি? খবরদার এ নাপাক শরীরে আমার ঘরেও ঢুকবা না। কারণ ছাড়া গোসল করার কোনো মানেই হয় না। মিথিলা এই কথাটা সেদিন বলতে পারেনি। শ্বশুর প্রতিবেশীদের সামনে যা অসম্মানিত হয়েছিল সে। ঘরে এসে খুব কেঁদেছিল। এটাও স্বামী স্ত্রীর জানালা দিয়ে উকি দিয়ে কি করছে দেখার চেষ্টা করত। বলে রাখা হোক, স্বামী স্ত্রীর আপত্তিকর ও বিভ্রান্তিকর পরিস্থিতি দেখার জন্য উনি উকি দিত না। বরঞ্চ ওনার মনে হয় ভয় হতো, যদি মিথিলা 1 কথা 2 কথা ফুসলিয়ে ইমনকে নিজের বশে এনে ফেলে। শাহানা বেগম এই ভয়টা পেত। একদিন তো সহ্যের সীমা অতিক্রম করে ফেলেছিল শাহানা বেগম। স্বামী স্ত্রীর পুরনো কাঠের দরজা আঘাত করে বসল সে। দরজার নব ভেঙে গেল। শাহানা বেগম দুজনকে সে অবস্থায় দেখে কিছু না বলে চলে গেল। এলোমেলো অবস্থায় দুজনকে দেখে ফেলার কারণে মিথিলার ইচ্ছে করছিল মরে যেতে। এই মনোলজ্জায় সেদিন মূর্ছা গিয়েছিল, কিন্তু মাকে কিছুই বলল না। এখন মিথিলা ভয় পায় না। তবে একটা কাজ করে সে, যেহেতু তার শাশুড়ি ছেলে ও ছেলের বউয়ের ব্যক্তিগত বিষয় জানতেও আগ্রহী। মিথিলা শাহানা বেগমকে লজ্জায় ফেলতে ইচ্ছে করেই শাশুড়ির উপস্থিতির আভাস পেয়ে সকালে ভেজা কাপড় তরিতে মেলে দিয়ে আসে। এতে শাহানা বেগম শুধু চোখ মুখ ফুলিয়ে বসে থাকে। অতিথির কথা ভেবে অন্যমনস্ক হয়ে গিয়েছিল মিথিলা। সেলিনার ডাকে ধ্যান ভাঙে সে হাসি মুখে উত্তর দিল, তা করতে যাবে কেন বোকামে? আমার শাশুড়ি তো বলে করতে। মিথিলা বর্তমানে যে কাজটা করে সেই বুদ্ধি দিল। মিথিলা সঠিক ভুল ভাবল না। তার ভাবনা একটাই চিন্তা ছিল, তা হলো মিথিলার মতো এত নরকের জীবন যেন কারো পার না করতে হয়। সেলিনার সাথে গল্প করতে করতে সন্ধ্যা নেমে এলো। ঘরে বিস্কুট চানাচুর ছিল। মিথিলা গত সপ্তাহে বাবার বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিল। সেগুলো সেলিনার সামনে দিয়েছিল। শাহানা বেগম সাদিয়াকে
নিয়ে পৌরসভায় গিয়েছিল সাদিয়ার জন্ম নিবন্ধন তৈরি করতে। মজার বিষয় হলো পিতামাতার জায়গায় ইমন ও মিথিলার নাম উনি দিল। সেলিনা থাকা অবস্থায় শাহানা বেগম চলে এলো। প্লেটে বিস্কুট চানাচুর দেখে জিজ্ঞেস করলো, এগুলো কই থেকে আনছো বউ? মিথিলা স্বাভাবিক সুরে উত্তর দিল, বাবার বাসা থেকে। শাহানা বেগম মুখ বাঁকিয়ে নিল ঠিকই, কিন্তু পর মুহূর্তে সাদিয়ার উদ্দেশ্যে বলল, এত বিস্কুট সেলিনা একলা শেষ করতে পারবা না, নষ্ট করে লাভ নাই। এই সাদিয়া, তুই গিয়া খা, যা। মিথিলা অবাক হলো। সাদিয়া এসে 2 হাতে 4টা বিস্কিট নিয়ে খেতে বসে পড়ল। সেলিনা লজ্জা পেল নাকি বিভ্রান্ত হলো বোধগম্য হলো না। মিথিলার থেকে বিদায় নিয়ে চলে গেল। অবশিষ্ট চানাচুর ও বিস্কুট খেয়ে সাদিয়ার পেট ভরল না। সে শাহানা বেগমের কাছে গিয়ে আরও খাবার চাইল। মিথিলা নামাজের জন্য প্রস্তুতি নিয়েছিল। শাহানা বেগম তখন এসে রাগান্বিত স্বরে বলল, একটু খাওনি তো চাইছিল, তোমার কলজা তো চায় নাই, মুখের সামনে থেকে খাওন কেমনে কেড়া নিলা? মিথিলা বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি তো খেতে না করি নাই, ও তো সব খেয়েই গেল। মুখের ওপর কথাগুলো শুনে থতমত খেয়ে গেল শাহানা বেগম। কথাগুলো ঘোরানোর জন্য বলল, আরও বিস্কুট থাকলে দাও। মিথিলা জবাব দিল, আমার বাপের বাড়ি থেকে আনা কিছুইও পাবে না, তাছাড়া এগুলো এহসানের জন্য, আব্বু আসার সময় কিনে দিছে। শাহানা বেগম রাগে কটমট করে নিজেই মিথিলার ঘরে প্রবেশ করলো। বিস্কুটের বয়াম থেকে 4-5টা তুলে নিয়ে বয়াম জমুনে আছড়ে ফেলে চলে গেল। যাওয়ার সময় বলল, আমার স্বামীর কামাই খাও, আর এই মাইয়ারে বাপের বাড়ি 2টা বিস্কুট দিতে পারো না? আজ তোমার শ্বশুর আসুক, একটা বিহিত করমি। মিথিলার ইচ্ছে করছিল শাশুড়ির হাত থেকে খাবারগুলো কেড়ে নিতে, কিন্তু করল না। মিথিলা থাকতে চায়, তবে নতুন রূপে। কিছুদিন পর শাহানা বেগম সকালে উঠে চিৎকার চেঁচামেচি করছে। মিথিলা রান্না করছিল, সব ফেলে এসে দেখলো শাশুড়ি বলছে, ঘরের সব খাওয়ান কে খাইয়ে ফেলে? কালই তো এতগুলো বিস্কুট আনলাম চা দিয়ে খাওয়ানোর লাইগা, আজ দেখি মাত্র 6টা বিস্কুট আছে। মিথিলার কেন যেন মনে হচ্ছে তার উপর দোষ আরোপ করা হবে। তাই সে বলল, সাদিয়াকে জিজ্ঞাসা করেন আম্মা, ওই দিন চিরা ভাজা চুরি করে খাওয়ার সময় আমি তো দেখে ফেলছিলাম। আয় বউ, মিশা দোষ দিবা না, এইটুকু মায়া রাক্ষস নাকি যে সব বিস্কুট খাইয়া ফেলবো? মিথিলা উত্তর দেওয়ার আগেই তার শ্বশুর বাড়ি ফিরে আসে। গায়ের পাঞ্জাবি খুলে পকেটে হাত দিয়ে বলতে শুরু করে, গতকাল আমার কাছে 500 টাকার একটা নোট ছিল। মাগরিবের সময় মসজিদে দান বক্সে টাকা দেওয়ার সময় ভাঙতি করছিলাম। সন্ধ্যার পর মোট 2 কাপ চা খাইছিলাম। 3টা 300 টাকার নোট, 50 টাকার একটা নোট, আর বাকি টাকা 10 টাকার নোট ছিল 4টা। আজ রিক্সা ভাড়া দিতে গিয়ে দেখি 350 টাকার নোট আছে, কিন্তু ভাঙতি টাকাগুলা নাই। ওই মনের মা, তুমি নিছিলা টাকা? শাহানা বেগমের এমনিতেই মাথায় রাগ ছিল। উনি দিলেন মিথিলার শ্বশুরকে ধমক, রাতে কি সিনেমা দেখবার যায়াম যে আমনের পকেট থিয়েটা চুরি করম? খুঁজে দেখেন, পাইয়া যাইবেন। শ্বশুর শাশুড়ির কথোপকথনের মাঝে মিথিলা লক্ষ্য করল সাদিয়া চুপ করে এক কোনায় দাঁড়িয়ে আছে। মিথিলা যা বোঝার বুঝে গেল। সে শাহানা বেগমের ঘরে ঢুকে সাদিয়ার জিনিসপত্রে হাত দিল। এদিকে শাহানা বেগম চিল্লিয়ে যাচ্ছে, সাদিয়ার কাপড় হাতাও কেন? ও কি চুরি করছে? মায়াডারে বাড়িতে আনার পর থেকে বউটা দেখতে পারে না। মিথিলা বিশেষ কিছু পেল না, তবে তার ঘরের ক্লিপ ব্রেসলেট ঠিকই পেল। মিথিলার হাতে সেগুলো দেখার পর শাহানা বেগম বলল, তুমি নাকি দিছ? মিথিলা বলল, না। ইতিমধ্যেই মনের ঘুম ভাঙল। বাহিরের শোরগোল শুনে ছেলেকে কোলে নিয়ে এসে এসব দেখে বলল, ওর স্কুল ব্যাগে দেখো গো মা। মিথিলা, আমার 5 টাকার একটা কয়েনও জায়গা মতো নেই। ওই যে নেয়, আমি দেখছি। মিথিলা তাই করলো। ব্যাগে হাত দিয়ে শ্বশুরের সব টাকা বের করলো। শাহানা বেগমও আগের ঝি বলে বেদম পিটালো সাদিয়াকে। সকলে বুঝতে পারলো সকল চুরির পেছনে ওরই হাত রয়েছে। মিথিলা শাশুড়িকে থামালো না, বরং শুনিয়ে শুনিয়ে বলল, পরের জন্য গর্ত খুললে নিজের সেই গর্তে পড়তে হয় মা। আপনি আমার ক্ষতি করার জন্য মেয়েটাকে বাড়িয়ে এনে নিজের সম্পত্তি ধ্বংস করলেন। শাহানা বেগমের আনা মেয়েটা চলে গিয়েও গেল না। এবারের মতো ক্ষমা করে দিলেন শাহানা বেগম। মিথিলা লম্বা নিঃশ্বাস ত্যাগ করা ছাড়া কিছুই করতে পারল না। তবে মিথিলার জীবনে স্বামীর সুখ চলে আসলো। ইমনটা কিভাবে যেন পাল্টে গেল। শাহানা বেগম এখন একদিকে কথা শুনিয়ে চলে গেলে ইমন অপর দিকে এসে মিথিলাকে সান্ত্বনা দিতে শুরু করতে থাকলো।
মিথিলার মনে হলো এই বুঝি সুখের মুখ দেখা হবে তার। ইমন তখনও বেকার, চাকরি করার ধৈর্য নেই, ব্যবসা করতে গেলে টাকার প্রয়োজন পড়ে। শাহানা বেগমও তার স্বামী বেঁচে থাকা অবস্থায় ইমনকে ব্যবসা করার জন্য টাকা দিবে না। মিথিলাও এই সময় বাবার বাড়ি থেকে সম্পত্তির ভাগ আনবে না। ইমন আজ ভালো আছে, টাকা পেলে যদি আগামীকালই আগের মতো হয়ে যায়, শেষে তো মিথিলার এ পারেও কিছু থাকবে না, ওই পারেও কিছু থাকবে না। মিথিলা পড়াশোনায় ভালো ছিল, সে ভাবলো নিশ্চয়ই কিছু করে নেবে। এভাবে তো আর চলবে না। এহসানও বড় হচ্ছে, এখনই আধো আধো বলিতে এটা সেটার আবদার করে। ইমনের কাছে তো টাকা নেই, সে চাইলেও সন্তানের আবদার পূরণ করতে পারে না। মিথিলা আশেপাশের কিন্টার গার্ডেন স্কুলেও মাদ্রাসায় চাকরি খুঁজতে লাগলো। একটা সময় চাকরি পেয়ে গেল। কিন্টার গার্ডেন থেকে মাদ্রাসার চাকরি সঠিক মনে হলো। মাত্র 3,000 বেতনে সে চাকরি করা শুরু করলো। সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত ক্লাস করতে থাকলো মিথিলা। এই সময়টাতে এহসানকে নিজের কাছেই রেখে দেয়, ছেলেকে কোলে নিয়ে ক্লাস করায়। মিথিলার চাকরির কথা শুনে মনে প্রশ্ন আসলো না যে শাহানা বেগম এত সহজে মিথিলার চাকরি করা মেনে নেবে। উত্তর বলা হোক। ফজরের নামাজের পর মিথিলা সারাদিনের রান্না ও সংসারে টুকটাক কাজ করে মাদ্রাসায় যায়। কাজ যেহেতু হয়ে যায়, এতে শাহানা বেগম কিছু বলার সুযোগ পায় না। মিথিলার দিনকাল এভাবেই অতিবাহিত হতে লাগলো। চাকরি করার পাশাপাশি কয়েকজন ছাত্রছাত্রী প্রাইভেট পড়াতে শুরু করলো। এতে করে মাসে 6 থেকে 7,000 টাকা চলে আসতো। মিথিলা প্রথম বেতন পেয়ে মিথিলা তার বাবা, নানা ও শ্বশুরের জন্য লুঙ্গি কিনে আনলো। শাশুড়ির জন্য গজ কাপড় কিনলো। পরের মাসে সাদিয়ার জন্য গোল জামা ও এহসানের জন্য কাপড় কিনলো। মিথিলা ভেবেছিল শাহানা বেগম কাপড় পেয়ে খুশি হবেন, কিন্তু না। শাহানা বেগম মুখ ফুলিয়েই রাখলেন। মিথিলা তৃপ্তি কখন পেল? যখন শুনতে পেল তার নানা খুশিতে চোখ ভিজে গেছে। পরের দিনই নাকি ওই লুঙ্গি পরে নামাজ পড়েছে, আর মিথিলার বাবা নাকি লুঙ্গি দেখে খুব খুশি হয়েছে। মিথিলা এতটুকুই শান্তি পেল। ইমনের জন্য পাঞ্জাবি কিনতে চেয়েছিল মিথিলা, কিন্তু ইমন নিষেধ করে দিল। সে বলল, বিয়ের পর শখ করে হলেও তোমাকে কিছু কিনে দিতে পারিনি, এই টাকাগুলো দিয়ে তোমার শখ পূরণ করো। মিথিলার মন তবুও মানেনি। সে ভেবে নিল ইমনের প্রয়োজনীয়তা জিনিসটাই সে একদিন না একদিন কিনে দেবে। মিথিলার জীবন ভালোই চলছিল। শাহানা বেগম আগের মতোই নতুন করে মিথিলার পিছু লাগার কারণ খুঁজে পেল। সকালবেলা মিথিলা রান্না করে রেখে যায়, সেই খাবার নাকি উনি খেতে পারে না। তাই মিথিলাকে দুপুরের খাবার রান্না করতে নিষেধ করে দিল। কয়েকদিন শাহানা বেগম রান্না করলো। পরবর্তীতে মিথিলা দুপুরে আসলে দুনিয়ার কথা বলতে শুরু করলো। আমার বয়স হয়েছে, কত আর কাজ করবো, সারাদিন কাজ করতে করতে শরীরটা ভেঙে আছে। দুপুরে মাছ আনলে কাটুন লাগে, আবার রান্নাও করুন লাগে। আমি তো কামের বেটি, বউ রাজরানীর মতো চাকরি করে খাইব, আর আমি কামলা দিব। মিথিলা লম্বা নিঃশ্বাস ফেলে। পরের দিন রান্না করে গেল, এসে দেখে সেই খাবার এভাবেই পড়ে আছে। শাহানা বেগম যেগুলো রান্না করেছেন সেগুলোই খাচ্ছে। কোনোদিন তো খাবার ফেলে দিত না শাহানা বেগম। মিথিলা বুঝতে পারল তার চাকরি এত অশান্তির কারণ। একদিন তো ভাবে সে চাকরিটা ছেড়েই দেবে। পর মুহূর্তে ইমন তাকে বোঝায় চাকরি না ছাড়তে। শাশুড়ি সারা জীবনই বলে আছে এবং বলবি, তুমি চাকরি ছেড়ো না। এভাবেই সময় যেতে লাগলো। শাহানা বেগম কাগজে কলমে সাদিয়াকে নিয়ে আসলো। সাদিয়াও এ বাড়িতে সারা জীবনের জন্য থাকতে শুরু করলো। এহসানেরও বয়স এখন 3 বছর, কথা বলতে পারে। মিথিলার এখন আর সাথে নিয়ে যায় না, বাড়িতে রেখে যায়। মিথিলার শ্বশুরের আদেশ ছিল নাতনিকে যেন বাড়িতেই রেখে যায়। মিথিলার সাংসারিক জীবনে আরেকটি তথ্য দেওয়া হয়নি। এহসানের জন্মের আগে ও পরে কখনো মিথিলাকে বাবার বাড়ি একদিনের বেশি থাকতে দেয়নি। এহসান হওয়ার আগের কারণ হলো ছেলের বউ থাকলেও শাহানা বেগম কাজ করতে পারবে না। এমনও হয়েছে আগের দিন মিথিলা বাবার বাসায় গেল, পরের দিনই শাহানা বেগম অসুস্থ হয়ে পড়তো। কখনো মাথা ঘুরাচ্ছে বলে বিছানায় পড়ে থাকতো, আবার কখনো শরীর ব্যথার কথা বলে বসে থাকতো। এহসান হওয়ার পর মিথিলার বাবা বাড়ি নিয়ে কারণ দাঁড়ালো। মিথিলার শ্বশুর শাশুড়ির মনে হলো বাবার বাড়ি গেলেই তাদের নাতনি নানা নানির পাগল হয়ে যাবে, দাদা দাদিকে কম চিনবে। মিথিলা কত বোঝালো নানা নানির ভালোবাসায় আলাদা। বাবার বাড়ি সারা জীবন পড়ে থাকলেও রক্তকেই চিনবে, কিন্তু তারা মানেনি।
মিথিলা আগের দিন বিকালে গেলে পরের দিন বিকালে চলে আসে। এখন তো মিথিলা চাকরি করে, এখন চাইলেও বাবার বাড়ি যেতে পারবে না। মিথিলার শ্বশুর বাড়ির এলাকা নিচু এলাকা। বর্ষাকালে বাড়ির চারপাশে ডোবাগুলো ভরে যায়, কিন্তু বাড়ি পর্যন্ত পানি আসতে পারে না। এবারের বর্ষাকাল মিথিলার জন্য কাল হয়ে এলো। টানা 3 দিন ধরে বৃষ্টি হলো, বাড়ির চারপাশে ডোবাগুলো ভরে গেল। চতুর্থ দিনের মাথায় বাড়িতেও পানি উঠল। শুধু মিথিলার শ্বশুর বাড়িতে নয়, পুরো এলাকা বাড়িতে পানিতে ডুবে গেল। সকালে ঘুম থেকে উঠে দ্বার খুলতেই একটি বড় ঢেউ এসে শাহানা বেগমকে ফেলে দিল। ও মা গো বলে যখন আত্মচিৎকার করলো, মিথিলার ঘুম তখন ভাঙল। দরজা খুলে পানি দেখে দিশেহারা হয়ে গেল মিথিলা। এহসানকে কুলে তুলে কান্না করতে থাকলো। এদিকে কয়েক মিনিটের মধ্যে হাঁটু সমান পানি উঠে গেল। সারা এলাকায় হাহাকার অবস্থা। এমন পানি কেউ কখনো দেখেনি। বাড়ি ছেড়ে তো চলে যাওয়া সম্ভব না। মিথিলা ভেবে নিল এহসানকে তার বাবার বাসায় রেখে আসবে। মিথিলার বাবার বাসা 3 তলা বিশিষ্ট, সেখানে পানি ওঠার সম্ভাবনা নেই। যেমন ভাবনা তেমন কাজই করলো মিথিলা। ছেলেকে মনের কাঁধে চড়িয়ে বলল, আমাদের জান আপনার কাছে দিয়ে দিলাম, ওকে সাবধানে দিয়ে আসেন। ইমন চলে যাওয়ার সময় বলল, আব্বা আম্মারে দেখে রাখো, অবস্থা খারাপ হলে ওনাদেরও রাইখা আসমো। ইমন চলে যেতে নিলেই মিথিলা কাজে নেমে পড়ল। ওয়ার্ড্রয়ারের সকল কাপড় বস্তায় ভরে একটু উঁচু জায়গায় রাখলো। রেফ্রিজারেটরের নিচে টি টেবিল সেট করে দিল। শাহানা বেগম মাথায় হাত রেখে হাজারি করিয়ে যাচ্ছেন। উনি সাদিয়ার কথা চিন্তা করছেন, এই পানিতে মেয়েটার কি হবে। মিথিলা একবার বলতে চেয়েছিল এহসানের সাথে চলে যেতে। পর মুহূর্তে সাদিয়ার স্বভাবের কথা মনে পড়ল। শ্বশুর বাড়িতে ইমনেরও একটা সম্মান আছে। সাদিয়া কিছু চুরি করলে ইমনেরই সম্মান কমবে। শাহানা বেগম সাদিয়াকে তার মায়ের কাছে রেখে আসলো। বলা বাহুল্য, সাদিয়ার মা আছে কিন্তু বাবা নেই। 2 বেলা অনাহারে ও 1 বেলা খেয়ে মহিলা পড়ে থাকে। মেয়ের মুখে এক মুঠো ভাত তুলে দেওয়ার সামর্থ্যই নেই। শাহানা বেগম মেয়েটার কষ্ট দেখে নিজের কাছে নিয়ে আসলো। সাদিয়ার বাবাকে নিয়ে কখনো প্রশ্ন করলে সাদিয়ার মা একবার উত্তর দিল সাদিয়ার বাবা বেঁচে নাই। আরেকবার উত্তর দিল সাদিয়ার বাবা নাকি 3 মাসের পেটে রেখে চলে গেছে। মিথিলা একটা কথাও বিশ্বাস করলো না। সাদিয়ার মা মাঝে মাঝে বাড়িতে আসে, মেয়েকে দেখতে আসার বাহানায় 1 থালি ভাত খায়। খাওয়া নিয়ে মিথিলার সমস্যা নেই। মহিলাটা খাওয়ার পর ভদ্রতার খাতিরে প্লেট বাটিও গুছিয়ে রাখে না, এমনকি মেয়েকে গোছাতেও বলে না। মিথিলা এসে প্লেট বাটি পরিষ্কার করে। সাদিয়ার মা তখন বলতো, সাদিয়া এখন আপনার মেয়ে, কাপড় চোপড় পরিয়ে পুতুলের মতো সাজিয়ে রাখবেন, ঠিক আপনার ছেলের মতো। ভাবি, আপনার কি কষ্ট হচ্ছে? মিথিলা ভদ্রতার খাতিরে না বলতো, কিন্তু পরের বার থেকে সাবধান হয়ে গেল। সাদিয়ার মা বাড়িতে আসলে কাজের বাহানায় ব্যস্ত থাকতো। শাহানা বেগম সাদিয়াকে মায়ের কাছে রেখে আসলো। পানি তখন কোমর সমেত। ইমন এহসানকে রেখে চলে আসলো। মিথিলা দেখে তখন বলল, তুমি আসতে গেলে কেন? ইমন উত্তর দিল, বউকে ফেলে নিজে আরাম করার মতো কাপুরুষতা ছেড়ে দিয়েছি। বাঁচলে একসাথেই বাঁচবো, মরলে একসাথে। মিথিলা কিছু বলল না। এমন ভালো হয়ে গেলেই ভালো। বিকাল পর্যন্ত পানি নেমে যাওয়ায় কোনো নাম নিল না, এমনকি বাড়লও না। এহসান এখনো ছোট, মিথিলাকে ছাড়া এক রাত্রিও থাকতে পারে না। এমন সিদ্ধান্ত নিল মিথিলাকে বাবার বাড়ি পাঠিয়ে দেবে। মিথিলা শুনে না করলো, কিন্তু ইমন মানল না। মিথিলাকে জোর করে পাঠিয়ে দিল। মিথিলা রাত কিভাবে পার করলো সেই জানে। পানি ওঠার কারণে রান্না বন্ধ। 3 জন মানুষ অনাহারে আছে। সকাল হতেই মিথিলা রান্না করে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ঘরে শুকনো খাবার ছিল। মিথিলা শাশুড়ির ডায়াবেটিস আছে। শুকনো খাবার খেয়ে তারা দুর্বল হয়ে পড়ল। মিথিলা পৌঁছালো সকাল 8টায়। পানি দিয়ে আসতে সময় নিল 1 ঘন্টা। বাড়িতে এসে 3 জনকে খাবার পরিবেশন করে আবারও বাবার বাড়ি চলে আসলো। পানি থাকলো পুরো 1 সপ্তাহ। মিথিলা এই কয়েকদিন সকালে শ্বশুর বাড়ি যাওয়ার পর ঘর বাড়ি পরিষ্কার করতে থাকলো নিজে। এর মধ্যে সাদিয়ার মা মেয়েকে নিয়ে আসলো। শাহানা বেগম ভেবেছিল সাদিয়ার মা কাজকর্মে সাহায্য করবে, কিন্তু তার ভাবনা ভুল প্রমাণ করে 10 মিনিটের মধ্যেই চলে গেল। এভাবে কিছু খেলো না। কেন খেলো না বুঝে আসলো তো। বাড়ির চারপাশে পরিবেশ
মোটামুটি ঠিক করে এহসানকে বাড়িতে নিয়ে আসলো মিথিলা। যথারীতি মাদ্রাসায় যাওয়া শুরু করলো। শাহানা বেগমের ঘরের কাজ কিছু বাকি ছিল। মিথিলা করতে চাইলে শাহানা বেগম কাজ করতে দিল না। উল্টো বলল, তুমি মাদ্রাসায় যাও, অনেকদিন বাধা করছো, পরে বেতন কাটাই নিব। শাশুড়ির এতদিন পর সুবুদ্ধি হওয়া দেখে মিথিলা খুশি মনে চলে গেল। কিন্তু বিপত্তি ঘটল তখন, যখন মিথিলা বাড়ি এসে শুনল সাদিয়া বাড়ি ছেড়ে পালিয়েছে। মিথিলার মাথায় আকাশ ভেঙে পড়ল। ভাবনায় ভালো কিছুর পরিবর্তে খারাপটাই বেশি আসলো। যার মধ্যে একটি ভাবনা হলো, সাদিয়াকে যদি কেউ ধরে নিয়ে মেরে ফেলে তবে তাদের উপরই তো দোষ আসবে। টাকার জন্য সাদিয়ার মা পুলিশ কেস করবে, তখন মিথিলাদের কি হবে? মিথিলা মাদ্রাসা থেকে আসার 1-1.5 ঘন্টার মধ্যে সাদিয়ার মা সাদিয়াকে নিয়ে আসলো। মহিলার চোখ মুখ তখন দেখার মতো ছিল। পারলে মিথিলাদের একজনকে মেরে তক্তা বানিয়ে দিত। বাড়িতে ঢুকেই প্রথমে শাহানা বেগমের দিকে আগুন তুলল। সাদিয়ার মা, আমার মাইয়া ভাইগা গেল কেমনে? আপনি এইটুকু মাইয়ারে দিয়া সব কাজ করান, এজন্যই সাদিয়ারে আনছিলেন? এই পচা কাদাও নাকি তারে দিয়া পরিষ্কার করাতে চাইছিলেন? মাইয়া না করছে দেখে মারলেন? কেমন মানুষ আপনি? শাহানা বেগম মাথায় হাত রেখে দাঁড়িয়ে রইলেন। তিনি বিষয়টা বুঝতে চেষ্টা করলেন। সাদিয়াকে মাথায় তুলে রেখেছিলেন তিনি। মেয়েটা মিথ্যা বলে এভাবে প্রতিদান দিল। মিথিলা শাশুড়ির কাছে এসে বলল, আমার সব কাজ আমি করলাম, সাদিয়াকে কখন পরিষ্কার করতে বললেন? সাদিয়া বেগম মিথিলার কথার তালে তাল মিলিয়ে বলল, বউ তো ঠিকই কইল, এত ভারী কাম কি তোমার মায়া করতে পারবো? ওই তো শুইয়া বউয়ের ঘরে টিভি দেখতাছিল। আমি কাজ করতে করতে শেষ একবার আয়সা উকিও দিল না। সকাল 8টা থেকে 11টা পর্যন্ত টিভি দেখতাছে। তাই বউর ঘরে গিয়া বলছিলাম টিভি না দেখে সিদ্ধ আলু ছিলে দিতে, দিল তো না, বাড়ি থেকে চলে গেল। এই বউ কাউরে কও তো, ওরে আমি কি ভারী কাজ করতে বলছি? মিথিলা সায় দিল, বলল, না আম্মা। সাদিয়ার মা সাদিয়ার দিকে তাকিয়ে বলল, কিরে, তোর দাদি সত্য কইছে? সাদিয়ার এইটুকুন মাথা মুখখানা দেখে মিথিলা বুঝতে পারল যে সে মিথ্যা বলছে। এবার তার সাহস হলো। মিথিলা জানালো সেই দিনের ঘটনা, যেদিন তার শ্বশুর শাশুড়ি ডাক্তার দেখাতে ঢাকা গিয়েছিল। সেদিন এহসানের অনেক জ্বর ছিল। সকাল 10টা বাজতে চলল, কিন্তু মিথিলা একটা কাজও করতে পারল না। এদিকে ঘরের থালা বাসন হাঁড়ি পাতিল এলোমেলো অবস্থায় ছিল। এহসানকে রেখে সে বিছানা ছেড়ে উঠতে পারল না 1 মিনিটের জন্য। এমন পর সকালের নাস্তা বাহির থেকে আনতে গিয়েছিল। শাহানা বেগম বাড়িতে না থাকলে সাদিয়া এই বাড়ির রাজা, সাদিয়া এই বাড়ির রানী। নিজে স্বাধীন মোতাবেক চলাফেরা করে সে। শাহানা বেগম এই ক্ষমতা দিয়ে রেখেছে সাদিয়াকে। মিথিলা সেদিন বলেছিল হাঁড়ি পাতুলগুলো কলপারে রেখে আসার জন্য। আরও বলেছিল পাশের বাড়ির খালাকে খবর দেওয়ার জন্য, যেন আজ কাজগুলো করে দিয়ে যায়, বিনিময়ে টাকা দেবে। সাদিয়া কথাগুলো শুনল না। এহসানকে ঘুম পাড়িয়ে মিথিলার ঘর থেকে বের হয়ে থালা বাসন সেভাবেই পড়ে থাকতে দেখে নিজেই খালাকে ডাকতে চলে গেল। সাদিয়াকে 1000বার ডাকলেও সাড়া পেল না। সাদিয়া বাড়ি ছেড়ে চলে গেল। সেদিন ভাগ্য মিথিলার সহায় ছিল। পথিমধ্যে মিথিলার খালা শাশুড়ি সাদিয়াকে ধরে নিয়ে আসলো। মিথিলা আলাপ আলোচনায় সত্যটা বলল। খালা উল্টো মিথিলাকে জানালো, সাদিয়া বলেছে মিথিলা নাকি থালা বাসন ধুয়ে মুছে দিতে বলেছে। মিথিলা সেদিন খালাকে ইমনকে দিয়ে প্রমাণ দিল। মিথিলা আজ সেই কাজটা সাদিয়ার মাকে জানালো। সাদিয়া বেগম অবশ্য সেদিনই কিছু বলেনি, কিন্তু আজ চুপ থাকলো না। বলল, তোমার মাইয়ারে সব দিছি, 2 ঈদে দুইটা করে 4টা জামা কিনে দিছি, জুতা ঘড়ি সহ সব সাজগোজের জিনিস কিনে দিছি। আর কি করতাম তোমার মাইয়ারে? এই মাইয়ার স্বভাবই ভালো না, নয়তো আমার নামে মিথ্যা কথা কয় কেমনি? 1-2 কথাতে সিদ্ধান্ত হলো সাদিয়া চলে যাবে। এখানে থাকলে শাহানা বেগম তাকে মেরে ফেলবে এবং অভিযোগ উঠল। মিথিলা আটকালো না, সে খুশি হলো। সাদিয়ার প্রতি শাহানা বেগমের ভালোবাসা হয়তো শত অপরাধ করলেও কমবে না। তিনি খুব চেষ্টা করলেন সাদিয়াকে আটকাতে। সাদিয়া তখন তার মাকে জানালো, আমার এইখানে রাইখা গেলে আবার পালাইয়া যাবো। এবার তোমার কাছে যাবো না, 2 চোখ যেদিকে যাইব ওই দিকে চলে যাবো। 8 বছরের একজন ছোট বাচ্চার মুখে কথাটা শুনে মিথিলা কঠিন সিদ্ধান্ত নিল। শাহানা বেগমের অনুমতিও নিল না। সাদিয়ার জিনিসপত্র গাঁট্টিপাট্টা বেঁধে বাড়ি থেকে বের করে দিল। অবশ্য এবার শাহানা বেগমের কথা না বলার পেছনে মিথিলা শ্বশুরের হাত রয়েছে। ভদ্রলোক ছিটছিটে স্বভাবের। নিজের ছেলে ও নাতনি ছাড়া অন্য বাচ্চাদের দেখতে পারে না।
তাছাড়া অন্যের খাওয়া দেখতে পারে না উনি। সাদিয়াকে নিজের পাশে বসিয়ে শাহানা বেগমের খাইয়ে দেওয়া পছন্দ হয় না তার। সাদিয়া এবার সত্যি সত্যি চলে গেল। মিথিলাও লম্বা নিঃশ্বাস ফেলল। আপাত চলে যাওয়ার পরও বিপদ রয়ে গেল মিথিলার জীবনে। সে বিপদটা আর কেউ নয়, শাহানা বেগম নিজে। সাদিয়া চলে যাওয়ার পেছনে সম্পূর্ণ দোষ পড়ল মিথিলার ঘাড়ের উপর। মিথিলা হাজার বোঝালো, বুঝল না তার শাশুড়ি। এদিকে মিথিলার চাকরির বয়স 1 বছর হতে চলল। সে নিজের জন্য একটি স্মার্টফোন কিনল, ছেলেকে রিমোট কন্ট্রোল গাড়ি কিনে দিল। মিথিলার এইটুকু জীবনকে বিলাসিতা জীবন বলে আখ্যায়িত করল শাহানা বেগম। চাকরির জীবন বিষাদ করে তুলল। মিথিলা উপায়ন্তর না পেয়ে চাকরিটাও ছেড়ে দিল, কিন্তু প্রাইভেট পড়ানো চলতে থাকলো। এহসানের বয়স 4 বছর হতে চলল। মিথিলা ঘরে বসে ছেলেকে যতটুকু সময় পেল পড়াশোনা শেখাতে শুরু করলো। আজকাল শাহানা বেগমের কথার ধার ধারে না মিথিলা। ইমনও ফুল সাপোর্ট করে তাকে। সে এখন একটি গার্মেন্টসে চাকরি করে। মিথিলার জীবনে সুখ আর সুখ। একদিন দুপুরবেলা শাহানা বেগম মিথিলাকে ডাকলেন। ওনার হাতে 1000 টাকার বান্ডিল। মিথিলা কখনো শ্বশুর বাড়িতে এসে এত টাকা একসাথে দেখেনি, দেখবেই বা কিভাবে। মিথিলার শ্বশুর অল্প টাকা গোনার সময় ভুল করে মিথিলা ঘরে ঢুকে গেলে পেছনে ফিরে যায়, নয়তো টাকা লুকিয়ে ফেলে। মিথিলা তাই টাকার কথা উঠলে দূরে দূরে থাকে। শাহানা বেগম মিথিলাকে বান্ডিল ধরিয়ে দিয়ে বলল, বউ, 12,000 টাকা আলাদা করো তো। মিথিলা জানতে চাইল কেন, কিন্তু শাহানা বেগম উত্তর দিল না। বিকালে কোনো কিছু না বলে শাহানা বেগম ওনার বাবার বাড়ি চলে গেল। মিথিলা শাহানা বেগমের এহেন কাজে অভ্যস্ত, কাউকে কিছু না বলেই যেখানে ইচ্ছে সেখানে চলে যায়। এভাবে মিথিলার জীবন চলতে লাগলো। কিছুদিন পর মিথিলা বেশ অসুস্থ হয়ে পড়ল। শরীর জ্বালা পোড়া, বমি বমি ভাব, মাথা যন্ত্রণা ইত্যাদি সমস্যা দিতে শুরু করলো। মিথিলা ভেবেছিল সে দ্বিতীয়বারের জন্য হয়তো মা হবে, কিন্তু না। অল্প কয়েকদিনের মধ্যে মিথিলা বিছানায় পড়ে গেল। ডাক্তার দেখিয়েও তার সমস্যার সমাধান হলো না। এখন ইমনকেও সহ্য হয় না মিথিলার। কোনো কারণ ছাড়াই চিল্লানো শুরু করে ইমনের উপর। সব কিছু অসহ্য লাগে মিথিলার। এহসানও দূরে দূরে রাখে। এই সময় শাহানা বেগম ভালো দাদির দায়িত্ব পালন করা শুরু করলো। এহসানের খাওয়া গোসল থেকে শুরু করে দিনের বেশি সময় নাতনির সাথে সময় কাটানো শুরু করলো। ইমনের সাথেও ভালো ব্যবহার শুরু করলো। যেমন মাসের খরচ থেকে এক্সট্রা টাকা দিতে থাকলো ছেলেকে। ছেলের পছন্দের খাবার রান্না করে সামনে বসিয়ে খাওয়ানো। মিথিলার এখন এসব দেখার সময় হয় না। তার কিছুই ভালো লাগে না। মিথিলার অসুস্থতার জন্য তাকে বাবার বাড়ি নিয়ে আসলো ইমন। শাহানা বেগম এহসানকে নিজের কাছেই রেখে দিল। ইমনকে যাওয়ার সময় বলল, বউয়ের অসুখ, নিজেকে সামলাতে পারে না, ছেলেকে সামলাইব কেমনি? তুই বরং বউকে রেখে চলে আয়। দাদা ভাইকে আমি একা সামলাতে পারবো না। মিথিলার নিষেধ করার শক্তি রইল না। এহসানকে রেখে বাবার বাড়ি চলে গেল। ইমন ছেলের জন্য মিথিলাকে রেখে চলে গেল। নিজের ঘরে শুয়েছিল মিথিলা। মিথিলার মা মেয়ের জন্য ঝাল ঝাল ডালের বড়া বানাচ্ছেন। মিথিলার শরীর এতটাই দুর্বল হতে থাকলো, 1 গ্লাস পানি নিজের হাতে নিয়ে পান করবে সেও শক্তি পেত না। মিথিলাকে দেখতে তাদের একজন ভাড়াটিয়া মহিলা এলো। মিথিলার করুণ অবস্থা দেখে মিথিলার মাকে বলল, ভাবি, মিথিলাকে ভালো কবিরাজ দেখান, ওকে দেখে মনে হচ্ছে কেউ কালো জাদু করছে। মিথিলার অসুস্থতা বেড়ে যাচ্ছিল দেখে তার মা একজন হুজুরের কাছে নিয়ে গেল। হুজুর মিথিলার সমস্যা শুনে কিছু পড়লেন, সময় নিয়ে জানালেন মিথিলার উপর কালো জাদু করা হয়েছে, কিন্তু কে করেছে জানালেন না। এমনটা হয়ে থাকে যে কালো জাদু করে তার নাম জানানো হয় না। মিথিলার মা জিজ্ঞেস করেছিল কি দিয়ে করা হয়েছে এবং কথায় করা হয়েছে। উত্তরে বলল, মিথিলার শ্বশুরবাড়ির একটি ছোট্ট গাছের নিচে তাবিজ আছে, তার মধ্যে মিথিলার কালো ওড়নার কিছু অংশ আছে। এটো ভাত মাথার চুল দিয়ে করা হয়েছে। মিথিলার সুস্থতার জন্য পানি ও তেল পরা দিল, সাথে একটি তাবিজও দিল। হুজুর মিথিলার সাথে তার শ্বশুরবাড়ি এসে বলা গাছটির নিচে তাবিজ পেল এবং বলা অনুযায়ী জিনিসপত্র পেল। মিথিলার শ্বশুরবাড়ি ফিরে এলো, কালো ওড়না থেকে কিছু অংশ ছেঁড়া পেল। সে বুঝে গেল এই কাজটা কার। মিথিলা শাশুড়ির ঘরে গিয়ে চিৎকার করে বলল, আমাকে বলে কয়ে লাভ হয়নি, বলে কালো জাদু করলেন। আম্মা, আপনিও তো মেয়ে মানুষ, আমার সাথে আপনার কিসের এত শত্রুতা? আমাকে শেষ করার জন্য এত জঘন্য কাজ করলেন। শ্বশুরের সামনে জিনিসপত্রগুলো রেখে কান্না করতে থাকলো মিথিলা।
শাহানা বেগম বুঝতে পারলেন ওনার স্বামী ও ছেলের কাছে এখনই খারাপ হয়ে যাবেন। তিনি মিথিলার হাত ধরে বললেন, এসব কি বলতাছ বউ? আমি তোমার ক্ষতি করতে যাবো কেন? তোমার লগে আমার বোনে নাই ঠিকই, তাই বলে মাইরা ফেলমু এই চিন্তা করি না। মিথিলার শ্বশুর গম্ভীর কণ্ঠে বোঝালো, যা হয়েছে খুব খারাপ হয়েছে। আমার বংশের বাত্তি যে দিছে তার ক্ষতি আমি চাই না। বউও আমার, ছেলের বউ আমাদের, দুইজন মিল্লামিশা থাকতে না পারলে আলাদা করে দেব। শাহানা বেগম আলাদার কথা শুনে বুকে চাপড় দিতে দিতে হাজারি করতে থাকলো, আমার একটা মাত্র ছেলে, আলাদা হওয়ার থেকে মরণই ভালো। শাশুড়ি নাটক দেখে ইমন মিথিলার কিছু বলার বাকি রইল না। তবে এই বিষয়ের উপর বিচার বসবে এই প্রত্যাশা দিল মিথিলার শ্বশুর। মিথিলার 1 বছরের চাকরি শেষ হতে আরও 1 মাস বাকি আছে। বিয়ের পর হানিমুন দূরের কথা, দূরপাল্লায় ভ্রমণের সুযোগ হয়নি তাদের। ইমনও কখনো ঘুরতে যেতে রাজি হয়নি, কারণ তার টাকা পয়সা, মাসিক খরচ যেটা দেওয়া হয় তা হাত খরচে চলে যায়। এবার ইমন যেখান থেকে 3 মাসে অল্প অল্প টাকা জমালো, মিথিলাও একই কাজ করলো। বিগত 3 মাসের 1 টাকাও খরচ করলো না। দুজনের টাকা মিলিয়ে মোটামুটি অ্যামাউন্ট আসলো, তা দিয়ে কক্সবাজার যাওয়ার পরিকল্পনা করলো। শাহানা বেগমের আচরণ ভালো হবার নয়, মিথিলা যোগ্য জবাব দিয়ে দেয় বলে এখন মুখে কিছু বলে না, তবে সুযোগ পেলে কাজ করে দেখায়। কক্সবাজার যাওয়ার কথা শোনার পর থেকেই মুখ ফুলিয়ে রেখেছেন শাহানা বেগম। আর 1 সপ্তাহ পর তারা কক্সবাজার যাবে। ইমন টিকিট কেটে এনে যখন মিথিলাকে দেখালো, তখন মিথিলার মনে হলো আরও কিছু পয়সা হলে ভালোভাবে ঘোরা সম্ভব হবে। শ্বশুর বাড়ি থেকে টাকা দিবে তা ভাবাও বোকামি। মিথিলা ভাবলো তার মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে আসবে, কিন্তু শাহানা বেগমকে জানালেন উনি কখনো যেতে দেবে না। তাই সে বুদ্ধি বের করলো। মিথিলা তার মাকে ফোন করে বলল যেন তার শাশুড়ির কাছ থেকে বাবার বাড়ি যাওয়ার জন্য দেওয়া হয়। মিথিলার মা ফোন করলো ঠিকই, কিন্তু ভুল সময়। শাহানা বেগম তখন গোসল করছিল। মিথিলার শ্বশুর ফোন রিসিভ করলো। মিথিলার মা মেয়েকে 1 দিনের জন্য বাড়ি যেন আসতে দেয় তার অনুমতি চাইল। মিথিলার সামনেই তার শ্বশুর বলল, আচ্ছা বিকেলে যাবে নে। অনুমতি পেয়ে মিথিলা সময় নষ্ট করলো না, এহসানের কিছু কাপড় গুছিয়ে নিল। 3টার সময় মিথিলার মেজ বোন নিতে চলে আসলো। ইমন শ্বশুর বাড়িতে যায় না, লজ্জায় নাকি অস্বস্তিতে সেই জানে। ইমনের সাথে আলোচনা করেই মিথিলা বাবার বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শাহানা বেগম দুপুরে খাবার খেয়ে মিথিলার মেজ বোনকে বসে থাকতে দেখে প্রশ্ন করলো, ও আসছে কেন? মিথিলা বলল, আমাকে নিয়ে যেতে। আব্বাকে তো মা ফোন করে বলেছিল। শাহানা বেগমের 4 দিন হলো ঠান্ডা লেগেছে। মিথিলা ওষুধ সেবন করার কথা বললেও ওষুধ নেননি তিনি। মিথিলা বাবার বাড়ি 1 রাতের জন্যই যেতে চাইছে, পরের দিন বিকালে চলে আসবে। এতে শাহানা বেগমও অমত করতে থাকলো। সে মিথিলার কথা শুনে কপাল কুঁচকে অন্য ঘরে চলে গেল। গোছানো চেয়ার টেবিল সরিয়ে নিজেকে ব্যস্ত রাখার মিথ্যা চেষ্টা করলো যেন মিথিলা পুনরায় কিছু বলতে না পারে। দুপুর গড়িয়ে বিকাল হলো। এর মধ্যে মিথিলার শ্বশুর 10 কেজি গরুর দুধ নিয়ে আসলো। মিথিলা সেগুলো গোছগাছ করার জন্য ধরলেই বুঝতে পারল অধিকাংশ দুধই বরফে ঢাকা। 4টা বড় বালতিতে পানি ভরে মিথিলা সেগুলো ডোবালো। শাহানা বেগম ঘরের কাজ শেষ করে সজিনা পাতা নিয়ে আসলো। মিথিলাকে বলল, এগুলো ভেজে পাটায় পিষতে। মিথিলা তাই করলো। সজিনা পাতা, চাল ও চিরা ভাজা, পেঁয়াজ, রসুন, কালো জিরা ভেজে বেটে গুঁড়ো করে দিল। এই কাজগুলো করতে করতে মাগরিবের আজান দিল। মিথিলা বড় একটি পাতিলে সেগুলো ছেঁকে ঢেলে চুলায় বসালো। দুধ উবলানো হলে ঠান্ডা করার জন্য রেখে শাশুড়ির কাছে এসে বলল, আম্মা, লিমা তো দুপুর থেকে বসে আছে, এবার আমি যাই। উল্লেখ্য, শ্বশুরকে বাদ দিয়ে শাশুড়ির অনুমতি নেওয়ার কারণ হলো মিথিলা বাবার বাড়ি থেকে শাহানা বেগমই কোনো না কোনো ঝামেলা করে, এবারও করবে না তার গ্যারান্টি কি? শাহানা বেগম অসন্তুষ্ট হয়ে আস্তে করে উত্তর দিল, যাও। মিথিলা রেডি হয়ে ছেলে ও বোনকে নিয়ে রওনা দিল। ভরা সন্ধ্যায় মেয়েকে আসতে দেখে মিথিলার মা খুব বকলো। বোরকা খুলে মিথিলা হেসে সারাদিনের করা কাজের কথা জানালো। এহসানকে কোলে তুলে মিথিলার মা আদর করছিল। তখনই মিথিলার ফোনে কল আসলো। ইমন কল করেছে। বিকালেই তো চলে যাওয়ার সময় বলেছিল, হয়তো ঠিকভাবে পৌঁছেছে কিনা জিজ্ঞেস করবে। মিথিলা রিসিভ করলে ইমনের রাগান্বিত স্বর ভেসে আসলো, আমি কি তোমার ভরণ পোষণ দেই
যারা ভাত কাপড় দেয় তাদের অনুমতি ছাড়া বাপের বাড়ি গেলা কেন? মিথিলা অবাক হলো। এসব কি বলছি ইমন? মিথিলা বলল, আম্মা অনুমতি দিয়েছে, পরেই তো আসছি। কি হয়েছে? ইমনের কণ্ঠস্বর তখন ভার। হয়তো খুব কষ্ট পেয়েছে। পুরুষ মানুষ কাঁদতে পারছে না হয়তো। সে বলতে শুরু করলো, আম্মা একটু আগে আসছিল। আমি দোকানে বসেছিলাম প্রায় 20-25 জন মানুষের মাঝে। সেখানে এসে আমাকে বকা শুরু করলো। কি বলেন? আপনাকে বকলো কেন? এমন চিল্লিয়ে বলল, তোমার জন্য আমাকে এত মানুষের সামনে বলছে জুতা দিয়ে পিটাবে। জুতা তুলে আসছিল, দোকানদার থামাইছে। আরও বলছে, তোর কথা শুনে না কেন? আমি কি করছি তুমি বলো? আমার কথা মান্য বা অমান্য করার কোনো কারণ আছে? আমার ইনকাম নেই, পরিবারে আমার কোনো দাম নেই। আমার কথা কেউ শুনে? আমাকে এতগুলো মানুষের সামনে মারতে আসলো। এটা না করে আমাকে দূরে ডেকে নিয়ে কয়েকটা জুতার বাড়ি দিত। তা না করে কি করলো? মিথিলার চোখ বেয়ে অঝোর ধারায় পানি ঝরছে। সে উত্তেজিত কণ্ঠে বলল, আমি কি চলে আসবো? ইমন তখনও রেগে আছে, শান্ত হচ্ছে না। মিথিলা পুনরায় বলল, আপনি বাসায় আসেন, আমি আসতেছি। সোফায় বসে কথা বলছিল। ঘরে আর যাওয়া হলো না। মিথিলা পুনরায় বরখা পরে মায়ের উদ্দেশ্যে বলল, তোমার মেয়ের কপালে সুখ কখনো ধরা দিবে না মা। মেয়ের কাছে সমস্ত ঘটনা শুনে মিথিলার মা স্বামীকে ফোন করলেন। খালি মুখে মেয়েকে বিদায় দিলেন না, ঘরে যা ছিল তাই দিয়ে নিজের হাতে খাইয়ে দিলেন। মিথিলার বাবা নিজেই মেয়েকে শ্বশুরবাড়িতে নিয়ে গেলেন। সেখানেও শাহানা বেগম নানান কথা শোনালেন। ইমন বাড়ি ফিরলে খুব চিল্লাফাল্লা করলো। মিথিলার বাবার উদ্দেশ্যে বলল, আপনার মেয়েকে নিয়ে চলে যান। এই বাড়িতে আমি মোমের পুতুল, আমার কোনো দাম নাই। এখানে থাকলে এই মহিলার অত্যাচারে হয় আপনার মেয়ে মরে যাবে, নয়তো আমি। মিথিলার বাবা বুঝিয়ে শুনিয়ে চলে গেলেন। উনি পারতেন মেয়ের সংসারে বাম হাত ঢোকাতে, কিন্তু মেয়ের এত বছরের সংসার, জীবনের পরিসমাপ্তি চান না। মিথিলার বাবা চলে গেলে শাহানা বেগম ভাইয়ের ছেলেদের ডাকলেন। তারা আসলেন বিচার করতে। সময় মতো মিথিলার উপর দোষ আরোপ করে বিচার করা হলো। এতে করে শাহানা বেগম খুশি হলেন। ইমন বাবা মায়ের উদ্দেশ্যে বলল, সে আগামীকাল সকালে বউ বাচ্চা নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবে। কথাটা শোনার পর শাহানা বেগম বিলাপ করতে থাকলেন। এত নাটক করার কারণ মিথিলা বুঝতে পারল। যেহেতু তারা কক্সবাজার যাবে, টাকা পয়সার ব্যাপার, শ্বশুর বাড়ি থেকেই দিতে হবে। ইমনও বুঝল। সে বলল, তোমাদের থেকে 1 পয়সাও নেব না আমি। সত্যি সত্যি ইমন 1 পয়সাও নেয়নি বাবার কাছ থেকে। মিথিলার শ্বশুর শাশুড়ি জোরও করেনি। আচার চকলেট আনার জন্য শুধুমাত্র 2000 টাকা দিল। মিথিলা কিসের আশায় শ্বশুর বাড়ি পড়ে আছে প্রশ্ন করা হলে বলা যাবে স্বামীর জন্যই পড়ে আছে। আর যাই হোক, ইমন কখনো মিথিলার গায়ে হাত তোলেনি। মিথিলাকে শেষ সময় পাশে থেকেছে। আজকে ইমনের জন্য খুব খারাপ লাগছে। আগামীকাল তার সাথে কি হবে ইমনই জানে। মিথিলার শ্বশুরবাড়িতে একদিনে 2 জনের চেয়ে বেশি ভিক্ষুক আসলে শাহানা বেগম অসন্তুষ্ট হয়। মিথিলার মনে হয় ভিক্ষুকদের বদদোয়া তার সন্তানের উপরই আরোপিত হয়। এই কথাটা বলার পেছনের কারণ হলো মিথিলা তার চাক্ষুষ প্রমাণ। এহসানের বয়স তখন 11 মাস হবে। একদিনে 4 থেকে 5 জন ভিক্ষুক এসেছিল বলে ভীষণ রাগ করেছিলেন। শেষে যেই ভিক্ষুক এসেছিল তাকে জুতা দিয়ে পেটাতে গিয়েছিল। তারপরের সপ্তাহে এহসানের নিউমোনিয়া ধরা পড়ল। সারা রাত মিথিলা ঘুমায়নি। সেই রাতে ছেলেকে বাম কাঁধের উপর শুয়ে সারা রাত হেঁটেছে। ইমন অনেক চেষ্টা করেছিল এহসানকে নিতে, কিন্তু মায়ের কোল ছাড়তেই বাচ্চা কাঁদতে শুরু করে। রাত তখন 2:30 বাজে। এহসানের কান্নার আওয়াজ পেয়ে শাহানা বেগম ঘর থেকে বের হয়ে আসেন। নাতনি কাঁদছে কারণ জিজ্ঞেস না করে মিথিলাকে বকতে শুরু করলেন। ঠান্ডা কি খাইছিলা? ফ্রিজের পানি? জিব্বে থেকে তো খাওয়ার নামেই না। নিজের সন্তানের জন্য সাদা ভাত খাইয়াও পার করছি। তোমাগর তো কোনো হুঁশ নাই, যখন যা মন চায় তাই খাইতে থাকো। এহসানের জন্মের পর থেকে মিথিলা ঠান্ডা পানি পান করে ছেড়ে দিয়েছে। আইসক্রিমও খাওয়া বন্ধ। আনারস খেয়ে দুধ খেলে নাকি বিষের মতো কাজ করে। মানুষের মৃত্যুও হয়ে যায় এতে। মিথিলা এহসান হওয়ার পর থেকে আনারস খাওয়া ছেড়ে দিয়েছে। শাহানা বেগম এখন কি বলল? শাহানা বেগমের চিল্লানোতে বাচ্চাটা আবার কেঁদে উঠল। মিথিলা কোনো উত্তর দিতে পারল না। বাচ্চার কান্না বন্ধ করার চেষ্টা করা শুরু করলো। পূর্বের ঘটনা বলার কারণ হলো, কয়েকদিন আগে একজন ভিক্ষুক মিথিলার কাছে 2 টুকরো গরুর গোশত চেয়েছিল। মিথিলার তো মায়া হলো। শাহানা বেগম বাড়ি ছিল না।
শাশুড়ির অনুমতি ছাড়া দেওয়া যাবে না। মিথিলা করলো কি, মহিলাটাকে 2 দিন পর আসতে বলল। মিথিলার মনে আছে কোরবানির কিছু গোস্ত এখনও একজন ভিক্ষুকের জন্য রেখে দিয়েছিল। 2 দিন পর ভিক্ষুক আসলো। ইমনও তখন বাসায় ছিল। মিথিলাদের ঘরের ফ্যান নষ্ট হয়ে গেছে, সেটাই ঠিক করছিল। মহিলা আসতে মিথিলা শাশুড়ির কাছে গেল। গোস্তের কথা জিজ্ঞেস করলে শাহানা বেগম বলল, খুঁজে দেখো আছে কিনা। মিথিলা পেল না। আবারও খুঁজলো, পেল না। একজন মানুষকে কথা দিয়েছে কিন্তু দিতে পারছে না। এভাবেই নিজের মধ্যে অপরাধবোধ অনুভব হলো। মিথিলা আবারও খুঁজলো কিন্তু পেল না। মিথিলার দৌড়ঝাঁপ দেখে তার শ্বশুর কারণ জিজ্ঞেস করলো। শাহানা বেগম শুয়ে আছেন কিন্তু কিছু বলছেন না। মিথিলা জানালো ভিক্ষুকের ঘটনা। সবটা শুনে মিথিলার শ্বশুর বলল, না বুঝে কথা দাও কেন? কথা দেওয়ার সময় আমাদের অনুমতি নিয়েছিলে? মাতব্বরি তো ভালোই করতে পারো। গরুর গোস্ত কি সবাই খেতে পারে? মহিলাকে না করে দাও। মিথিলা আশ্চর্যিত হলো। সে কোন মুখে না করে দেবে? ভিক্ষুক দুয়ারে বসে আছে, অপেক্ষা করছে 2 টুকরো গোস্তের জন্য। মিথিলা কাঁদো কাঁদো হয়ে ইমনের কাছে আসলো। ইমন বলল, কেন কথা দিতে গেলা? নিজের সংসার হতো 2 টুকরা কেন? 1 পলিথিন গোস্ত দিয়ে দিতা। কি যে বোকামি করো, সেদে সেদে মানুষের বদদোয়া নাও। মিথিলার এবার সত্যি সত্যি কান্না এলো। মিথিলার শ্বশুর মহিলাকে তাড়িয়ে দিল। মহিলাটি সেদিন হাউমাউ করে আল্লাহর কাছে বিচার দিয়েছিল। কি জানি সেই দোয়া কবুল হয়েছে কিনা। কয়েকদিন যাব শাহানা বেগমের নড়চড় নেই। সে কথা বললেও আস্তে আস্তে কথা বলে। সারাক্ষণই ঘরের কোনায় শুয়ে থাকে। মিথিলাকেও কিছু বলে না। মিথিলা চাকরি ছেড়ে দিয়েছে অনেক দিন হলো। ছেলের ভবিষ্যতের কথা বিবেচনা করে চাকরি ছেড়ে দিয়েছে, কিন্তু প্রাইভেট ছাড়েনি। 5-6 জনের মতো এখনও পড়ে তার কাছে পড়ে। শাশুড়ির কথাবার্তা কম বলা মিথিলার কাছে ভালো ঠেকছে না। সকালে ঘুম থেকে উঠে মিথিলার কাজ হলো সারাদিন সে কি কি রান্না করবে সেগুলো জিজ্ঞেস করে নেওয়া। আজও তাই করলো। সে ঘরে গিয়ে দেখল শাহানা বেগম বিছানায় শুয়ে কাতরাচ্ছেন। মিথিলা গা ছুঁয়ে তাপমাত্রা দেখল। স্বাভাবিকের তুলনায় একটু বেশি তাপমাত্রা। আস্তে করে ডাকলো, আম্মা কি হয়েছে? শাহানা বেগম কুকরে বললেন, মরে গেলাম গো বউ। ঘরের বাতি জ্বালিয়ে শাহানা বেগমকে ধরে বসালো মিথিলা। জিজ্ঞেস করলো কোথায় খারাপ লাগছে। শাহানা বেগম কেঁদে বলল, স্তনের নিচে বিষ ফোড়া হয়েছে, কি ব্যথা, নড়তেও পারি না। ও মা গো। মিথিলা দেখলো সত্যি বিষ ফোড়া হয়েছে, ডাক্তার দেখাতে হবে। মিথিলা শ্বশুর বাইরে ছিল। শাহানা বেগমকে শুইয়ে দিয়ে ইমনের কাছে এসে বলল, আম্মার তো অনেক খারাপ অবস্থা, কি করবেন? ইমন গা ছাড়া ভাব নিয়ে বলল, আমাকে বলছো কেন? আমি কি কামাই করি? কথাটা ভুল নয়। টাকা দেওয়ার মালিক মিথিলার শ্বশুর। তারা শুধু রোগীকে কাঁধে তুলে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবে। মিথিলার শ্বশুরকে জানানো হলে তিনি শাহানা বেগমের কাছে এসে বললেন, চলো ডাক্তারের কাছে নিয়ে যাই। শাহানা বেগম নাকচ করে বললেন, আমার বোনের এমন হয়েছিল, গোপাল ঘি লাগাইছিল, ভালো হয়ে গেছে। আমাকে গোপাল ঘি আয়না দেন। ইমন বলল, ডাক্তার দেখাই, এসব গোপাল ঘিটি দিয়ে কিছু হবে না। শাহানা বেগম শুনলেন না। গোপাল ঘি এনে লাগালেন, সাথে ফার্মেসি থেকে ঘা পেকে যাওয়ার ওষুধ খেলেন। মিথিলা ও ইমনের কথা আমলে নিলেন না, অথচ অসুস্থতার পুরো সময়টা মিথিলায় তার সেবা করল। কিছুদিন পর শাহানা বেগমের বিষ ফোড়ার অবস্থা খুবই খারাপ হলো। আক্রান্ত স্থান শক্ত জমাট বেঁধে গেল। জায়গাটা ব্যথায় টন টন করতে শুরু করলো। মিথিলা এত করে বলল ডাক্তার দেখাতে, শুনল না। উল্টো আরেকজনের কথায় আক্রান্ত স্থানে তুকমা পানীয় জলের সাথে মিশিয়ে খাওয়া হয়। ভিজিয়ে কাপড় দিয়ে পেঁচিয়ে রেখে দিল। ইমন যেহেতু ফার্মেসিতে ট্রেনিং নিয়েছে, সে জানালো এটা করলে আরও ক্ষতি হবে। শাহানা বেগম শুনল না। একদিন কি হলো, শাহানা বেগমের বিষ ফোড়া হওয়ার স্তনটা জুড়ে এ পাশটায় ব্যথা শুরু হলো। এনার মিথিলা শুনল না। বাড়ি থেকে ময়মনসিংহ সদর বেশি দূরে না। সকালে শাহানা বেগমকে নিয়ে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হলো। ডাক্তার দেখানোর কথা আসতেই শাহানা বেগম বলল তিনি মহিলা ডাক্তার দেখাবেন। এমন তাই করলেন। প্রথমে মেডিসিন বিশেষজ্ঞ মহিলা ডাক্তারকে দেখালো। সে রেফার করলো সার্জারি বিশেষজ্ঞ মহিলা ডাক্তারের কাছে। ডাক্তার জানালো যত দ্রুত সম্ভব অপারেশন করাতে। ডাক্তার শাহানা বেগম ভয় পেয়ে গেল। মিথিলা খেয়াল করে দেখলো তার শাশুড়ি ভয়ে ঘামছে। মিথিলা অভয় দিল, যতদিন হাসপাতালে থাকতে হবে সে থাকবে। ডক্টররা দরকার হলে এহসানকে বাবার বাড়ি রেখে আসবে। শাহানা বেগম কী ভাবলো কে জানে। মিথিলার কথায় প্রতিউত্তর না দিয়ে হাসপাতাল থেকে বের হয়ে আসলো
ইমন ও মিথিলা। পেছনে আসলো শাহানা বেগম। কাকে যেন ফোন করলো। কল রিসিভ হতেই বলল, এই বউ, আমাদের ওইদিকে কোনো মহিলা সার্জারি ডাক্তার নাই? অপর পাশের জন কি বলল শুনতে পেল না মিথিলা। ইমন কথা বলা শেষ করে শাহানা বেগম ছেলের উদ্দেশ্যে বলল, বাড়ি চল, শানির মাকে কল করছিলাম, আমাদের ওইখানে মহিলা ডাক্তার আছে, বাড়ির কাছে ডাক্তার রেখে এত দূর পড়ে থাকুম কেন? মিথিলা জোর গলায় বলল, ওইখানের চিকিৎসা ভালো না, আপনি এখানেই করেন। শাহানা বেগম শুনল না, নিজের ইচ্ছাতে বাড়িতে চলে আসলো। ঠিক সেদিন দুপুর 2টায় ভাইয়ের বউয়ের সাথে চলে গেল পাশের একটি সস্তা হাসপাতালে। উল্লেখ্য, শাহানা বেগমের ভাইয়ের বউ বাড়ির পাশের একটি ক্লিনিকে কাজ করত। ওষুধের ব্যাপারে অভিজ্ঞতা আছে তার। আশেপাশের যত হাসপাতাল আছে সেখানে রোগী নেওয়ার ব্যবস্থা করে দেয় সে। বিনিময়ে কিছু টাকা পয়সাও পায়। ইমনকেও সাথে নিল না। মিথিলা রাগ করে খবর নিল না। বিকাল 4টায় শাহানা বেগম মিথিলাকে ফোন করে জানালো 4,000 টাকা নিয়ে ইমন যেন হাসপাতালে যায়। মিথিলা জিজ্ঞেস করলো কি কি পরীক্ষা দিয়েছে। উত্তরে শাহানা বেগম জানালো এক্স-রে, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট ও আলট্রাসোনোগ্রাফি। মিথিলা বলল, এত পরীক্ষা দিল কেন? ওনার তো ক্যান্সার হয়নি। শাহানা বেগম ফোনের ওপারে ধমক দিলেন, ডাক্তার থেকে বেশি বুঝো? ডাক্তার না বুঝে কি পরীক্ষা দিব? সব মিলে 12,000 টাকা খরচ হইব, অন্য হাসপাতালে আরও বেশি চাইব। মিথিলা ফোন কেটে দিল। তার কথা শুনিনি, এখন অযথা কথা শোনানোর কোনো মানেই হয় না। মিথিলা ইমনকে ফোন করে বাসায় আসতে বলল। শ্বশুর আসলে মিথিলা পরীক্ষার ব্যাপারে জানালো। শাহানা বেগমের রায়ের উপর কি আর কেউ কথা বলতে পারে? মিথিলার শ্বশুরের কথাও শুনল না। ইমনের কথা শুনবে ভাবাও বোকামি। ইমন টাকা নিয়ে চলে গেল। সন্ধ্যা 7টার দিকে মিথিলাকে শাহানা বেগম ফোন করে হাসপাতালে যেতে বলল। এও বলল যেন কিছু রেঁধে নিয়ে আসে। এত অল্প সময়ে মিথিলা ডাল ভাত ও ডিম ভুনা করে নিল। 8টার দিকে হাসপাতালে গেল। হাসপাতালের সামনে দাঁড়িয়ে নেম প্লেটের নাম দেখে মিথিলা ভ্রুযুগল কুঁচকে নিল, কেননা এই নামে সেখানে কোনো হাসপাতাল ছিল না। মিথিলা হাসপাতালে আসলো। ভেতরের পরিবেশ দেখে বলল, মাগো, আমার এখানে সুবিধাজনক মনে হচ্ছে না, চলেন অন্য হাসপাতালে যাই। শাহানা বেগম বললেন, আমার ভাইয়ের বউ কোনোদিনও আমার খারাপ হাসপাতালে আনবো না। আর ডাক্তার কইছে আমার অজ্ঞান করে নিব, একটু টের পাবো না। মিথিলা কিছু বলল না। ক্যাবিনে বসে অপারেশনের সময়ের জন্য অপেক্ষা করতে থাকলো। প্রায় 20 মিনিট পর একজন নার্স ইঞ্জেকশন ও কিছু ওষুধ নিয়ে আসলো। এমনে হোসেনকে নিয়ে দোকানে গিয়েছে। মিথিলার শ্বশুর এসে বাড়ি খালি দেখে চলে গেছে। নার্স পরিধানের অতিরিক্ত কাপড় আনতে বলল। মিথিলা ইমনকে ফোন করে আসতে বলল। ইমন আসলে হোসেনকে রেখে পরিধানের কাপড় ও অন্যান্য জিনিস আনতে চলে যায়। হাসপাতালে এখন মিথিলা একা। শাহানা বেগম ভাইয়ের বউয়ের সাথে কথা বলতে থাকলেন। কথা বলার এক পর্যায়ে শাহানা বেগম বললেন, তোমার মামিকে খাবার বেড়ে দাও। মিথিলা তাই করলো। এর মধ্যে বাহির থেকে রুটি কলা এনে শাহানা বেগম খেলো, কিন্তু একবারের জন্য মিথিলা খাবে কিনা জিজ্ঞেস করলো না। খাওয়ার পর্বে শেষ হলেই শাহানা বেগমের ঘুম পেল। মিথিলা ভাবল ওষুধের রিয়াকশন হয়তো। ইমন তখনও আসেনি। মিথিলা সোফায় বসে হোসেনের সাথে দুষ্টুমি করেছিল। এখন সময় একজন বুয়া গ্লাভস পরে ক্যাবিনে আসলো। মিথিলা বুঝতে পারল এই বউ অপারেশন থিয়েটারে কাজে নিয়োজিত। মিথিলা জিজ্ঞেস করল, আলাদা কাপড় পরাবে না? যেহেতু কখনো মিথিলা অপারেশন কার্যক্রম দেখেনি, হোসেন হওয়ার সময় তার সাথে যা যা করেছিল সবই ভিন্ন। উত্তরে বুয়া বলল, আরে কিছুই লাগবে না, চলেন মুরব্বি। শাহানা বেগম হেঁটে হেঁটে অপারেশন থিয়েটারে চলে গেল। মিথিলা সিনেমাতে দেখেছিল অপারেশন থিয়েটারে নেওয়ার আগে আলাদা কাপড় পরিধান করিয়ে নেয়। শাহানা বেগমও সেভাবে কাপড় পরিয়ে নেওয়া হবে, অথচ এমন কিছুই হলো না। 3 তলায় অপারেশন থিয়েটার, গেটের পাশে রিসিপশন, তারপরই 2 গলির পর অপারেশন থিয়েটারের ঘর। মিথিলাকে রিসিপশনের কাছেই দাঁড়িয়ে থাকতে হলো। হোসেনকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে সে। ইতিমধ্যে ইমনকে ফোন করে শাহানা বেগমের কথা জানল সে। মিথিলার মতো ইমনও জানার পর অবাক হলো। প্রায় 15 মিনিট পর মিথিলা দেখতে পেল শাহানা বেগমকে যেভাবে হেঁটে হেঁটে নিয়ে যাওয়া হয়েছিল সেভাবেই নিয়ে আসা হচ্ছে। মিথিলা আম্মা সম্বোধন করে এগিয়ে আসলো। বুয়া শাহানা বেগমের হাত ধরে রেখেছিল। মিথিলাকে দেখতে পেয়ে হাত ছেড়ে দিল। মিথিলা শাশুড়ির হাত ধরে বুঝতে পারল হাত হিম শীতল হয়ে আছে।
শুধু হাত নয়, সারা শরীর ঠান্ডা হয়ে আছে। মিথিলা শাহানা বেগমকে জিজ্ঞেস করলো, এভাবে বের করলো কেন আম্মা? অন্তত পক্ষে হুইল চেয়ার করে কেবিনে নিয়ে আসতো। এহসানের জন্মের পর মিথিলাকে হুইল চেয়ার করে ক্যাবিনে আনা হয়েছিল। মিথিলা ভেবেছিল শাহানা বেগমকে হুইল চেয়ারে অথবা স্ট্রেচারে করে নিয়ে আসবে, অথচ শাহানা বেগম আসলো হেঁটে হেঁটে। ক্যাবিনে শুইয়ে দেওয়ার সাথে সাথে শাহানা বেগম গগন চুম্বি চিৎকার শুরু করলো। মিথিলা একা কী করবে ভেবে পেল না। শাহানা বেগমের মাথার কাছে দাঁড়িয়ে মাথায় হাত বুলিয়ে বলতে থাকলো, আমার কি হয়েছে? ব্যথা করছে? ডাক্তার বলবো? মিথিলার এইটুকুনো ধ্যান নেই যে শাহানা বেগম বলেছিল ডাক্তার তাকে অজ্ঞান করে নেবে। শাহানা বেগম কাঁদতে কাঁদতে বলতে শুরু করলো, আমারে কইছিল অজ্ঞান করে নিব, অজ্ঞান করলো না। আমার ওই জগটুকু অবশ করলো না। জ্যান্ত মানুষটারে কেমনে কাটতে ফেললো। ও আল্লাহ গো! মিথিলা কি করবে, কোথায় যাবে, কার কাছে যাবে? এমন পরিস্থিতিতে সে আগে কখনো পড়েনি। মামি শাশুড়িকে মিথিলা জিজ্ঞেস করলো, মামি আপনি নিয়ে আসলেন, আম্মার সাথে এরা কি করলো? শাহানা বেগম তখন পুনরায় বিলাপের সুরে বলতে লাগলো, আমাকে বলছে মহিলা ডাক্তারে দিয়ে অপারেশন করাইব। ডাক্তার বেডি ঘরে ঠিকই ছিল, কিন্তু আমার ছুঁইয়াও দেখে নাই, দূরে দাঁড়াই আসিল, আমাকে বেডা ছুইল। আল্লাহ গো, মাফ করো। মিথিলা শাশুড়িকে ক্যাবিনে রেখে রিসিপশনে গেল। নার্সকে কারণ জিজ্ঞেস করলে কিছুই বলতে পারল না। এবার মিথিলা তার স্বামী মামি শাশুড়ির কাছে গেল। ভদ্রমহিলা হাসপাতালের প্রতিষ্ঠাতার সাথে ফোন কলে কথা বলছিল। মিথিলা মামি শাশুড়ির কান থেকে ফোন কেড়ে নিয়ে বলল, আপনারা কিসের জন্য 12,000 টাকা রেখেছেন? আমার শাশুড়িকে তো তারা অবশ্য করে নেয়নি। লোকটা বলল সে দেখছে। মিথিলা মামি শাশুড়ির দিকে ঘৃণিত দৃষ্টি ফেলে ক্যাবিনে চলে আসলো। ইমন আসলো কিছুক্ষণের মধ্যে। এসে মায়ের মাথায় হাত বুলিয়ে বলল, মা গো, একটু সহ্য করো, আমি ডাক্তারের সাথে কথা বলছি। সবাই ভেবেছিল অপারেশন করতে অনেক সময় লাগবে, কিন্তু এত অল্প সময় হয়ে যাবে ভাবতেও পারেনি। ডাক্তার এসে জানালো, 60 বছরের উপরে রোগীদের অজ্ঞান করা যায় না, এতে করে জ্ঞান ফেরার সম্ভাবনা কম থাকে। মিথিলা কিছুই মানতে পারল না। হাজার প্রশ্নবিদ্ধ করার পরও কোনো বিচার পেল না। রাত 12টার পর শাহানা বেগমকে বাড়ি আনা হলো। নরম খাবার খাইয়ে ব্যথার ওষুধ সেবন করিয়ে ঘুম পাড়িয়ে দিল মিথিলা। মাঝরাতে শাহানা বেগম ব্যথার যন্ত্রণায় ছটফট করছে। মিথিলা শাশুড়ির ঘরে আসলো, ব্যথার ডোজ দিল। সারা রাত শাশুড়ির সেবা করে পার করলো। শাহানা বেগমের বিস্ফোরঙ্গের এমন জায়গায় হয়েছে যে কেউ দেখতে পারে না। তাছাড়াও আক্রান্ত স্থানে 4 আঙুল পরিমাণ গর্ত হয়েছে, যা প্রতিদিন ড্রেসিং করার মাধ্যমে পূরণ করবে। মিথিলা সংসারের কাজ করে, প্রাইভেট পড়িয়ে বিকালে শাহানা বেগমকে নিয়ে হাসপাতালে যায়। ড্রেসিং করিয়ে বাড়ি নিয়ে আসে। ড্রেসিং করানোর সময় শাহানা বেগম মিথিলাকে ঝাপটে ধরে। মা গো বলে গলা ভেজায়। মিথিলা হাসে। মানুষ এভাবেই তার কৃতকর্মে প্রতিফলন পায়। মিথিলা তখন ভাবে, 12,000 টাকা অন্যকে ধ্বংস করার জন্য দিয়েছেন, সেই 12,000 টাকাই আপনার ধ্বংসের কারণ হতে যাচ্ছিল। দীর্ঘ 2.5 মাস শাহানা বেগম যন্ত্রণা ভোগ করলেন। এই 2.5 মাস মিথিলার সেবা করা দেখে শাহানা বেগমের মন নরম হলো। শাহানা বেগমকে যে কেউ দেখতে আসলেই বলতো, ও আমার ছেলের বউ না, ও আমার মাইয়া, আমার সব কাজ করে দেয়, আল্লাহ ওরে বাঁচাই রাখুক। মিথিলা আড়াল থেকে শুনে চোখ মুছে। মিথিলার জীবন অন্যরকম হয়ে গেল। শাহানা বেগমও এখন আর মিথিলার পিছু লাগে না। বাস্তবতা খুবই কঠিন। সব শাহানা বেগম কৃতকর্মের ফল ভোগ করে না। সব মিথিলা দিন শেষে শক্ত হতে পারে না। সব ইমন বাবা মা বেঁচে থাকাকালীন কর্ম করে চলতে পারে না। বাবা মায়ের হাতের পুতুল হয়ে থাকতে হয়। মিথিলাদের মতো মেয়েরা আমাদের সমাজে আছে, যারা কখনোই পরিবারের সমর্থন পায় না। মিথিলাদের মতো মেয়েদের উদ্দেশ্যে একটাই কথা বলা উচিত, তোমরা শক্তিশালী হও, নীরবে অন্যায় সহ্য করো না। শাহানা বেগমরা ভালো হয় না, সত্যি কখনো ভালো হয় না। গল্পে শাস্তি পেল বলে বাস্তব জীবনে তারা শাস্তি পায় না।